এখানে মূলত 5টা স্টেপ আছে, তোমাকে এগুলা জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন আসতে পারে। প্রথম স্টেপটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যানালাইসিস। এখন মরফোলজিক্যাল অ্যানালাইসিস কি? এটা এই স্টেপে কি হয়? এই স্টেপে হচ্ছে তুমি যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড গুলা বলতেছো বা লিখতেছো, সে ওয়ার্ড গুলা কি হবে, মানে আমরা এখানে টেক্সট নিয়ে চিন্তা করি, তাহলে তুমি যে ইন্ডিভিজুয়াল টেক্সট গুলা ওয়ার্ড গুলা লিখতেছো সেগুলা অ্যানালাইজ হয়ে বিভিন্ন কম্পোনেন্টে এবং কি টোকেনে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? যেমন ওয়ার্ডস আলাদা হবে, পাংচুয়েশন আলাদা হবে, এই স্টেপগুলো হচ্ছে মরফোলজিক্যাল অ্যানালাইসিস হবে, ঠিক আছে? তার মানে ওয়ার্ড গুলা বিভিন্ন কম্পোনেন্টে এবং কি নন ওয়ার্ড টোকেনে ভাগ হয়ে যাবে, যেমন এবং পাংচুয়েশন গুলা কি ওয়ার্ড থেকে আলাদা হয়ে যাবে। পাংচুয়েশন মানে কি? পাংচুয়েশন মানে কি জানে না কেউ? স্যার ফুল স্টপ, দাড়ি, কমা এগুলো আর কি স্যার? হ্যাঁ, তো এগুলা ওয়ার্ড থেকে কি সেপারেট হয়ে যাবে এই স্টেপটাতে। কোন স্টেপে? মরফোলজিক্যাল অ্যানালাইসিস এই স্টেপটাতে, ঠিক আছে? আচ্ছা, এখানে ওয়ার্ডস লিখছি, এটা ওয়ার্ডস হবে। আচ্ছা, তারপর হচ্ছে সিনট্যাকটিক অ্যানালাইসিস। এই স্টেপে কি হবে? এই স্টেপে হচ্ছে যে আপনি আপনি যে ওয়ার্ডগুলো এখন পাইছেন, সে ওয়ার্ডগুলা বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্মে চলে যাবে। অর্থাৎ গ্রামাটিক্যাল ফর্মে আমরা ওয়ার্ডগুলোকে কনভার্ট করব কিভাবে? যেমন আমি একটা সেন্টেন্স বললাম, ধরেন বুক মি এ ফ্লাইট টু হিউস্টন, একটু পর এক্সাম্পলটা দেখবো। কোন একটা সেন্টেন্স আমি বললাম, ওই সেন্টেন্সটা অ্যানালাইজ হয়ে আমরা বিভিন্ন নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, নাউন, এইভাবে এইভাবে আমরা গ্রামাটিক্যাল ভাবে ভাগ করে ফেলবো ওয়ার্ড গুলাকে। এই প্রসেসটাকে বলা হচ্ছে সিনট্যাকটিক অ্যানালাইসিস। এবং এটা অনেক সময় পার্স ট্রি একটা কনসেপ্ট আছে, আপনারা দেখেন এই যে কি বলে, হ্যাঁ কি বলে এখানে, এই যে একটা পার্স ট্রি একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই সিনট্যাকটিক অ্যানালাইসিসটাকে অনেক সময় পার্সিং বলে, এবং পার্স ট্রি ড্র করার মাধ্যমে অনেক সময় আমরা এই কাজটা করি। তাহলে সিনট্যাকটিক অ্যানালাইসিস আমরা কি করি, যে আমরা যে ওয়ার্ডগুলা পাইছি ওই ওয়ার্ডগুলাকে বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্মে নিয়ে যাই, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ বা এই ধরনের বিভিন্ন স্ট্রাকচারে আমরা নিয়ে যাই। পার্টস অফ স্পিচ এর কাছাকাছি চিন্তা করতে পারেন। আচ্ছা, তো আমরা দেখি আর কি যে ফর্মালি কি বলছে, লিনিয়ার সিকোয়েন্স অফ ওয়ার্ডস আর ট্রান্সফর্ম ইনটু স্ট্রাকচারস দ্যাট শো হাউ দ্য ওয়ার্ডস রিলেট টু ইচ আদার। আচ্ছা, সাম ওয়ার্ডস সিকোয়েন্স মে বি রিজেক্টেড ইফ দে ভায়োলেট দ্য ল্যাঙ্গুয়েজ রুলস ফর হাউ ওয়ার্ডস মে বি কম্বাইন্ড। আচ্ছা, তার মানে আপনি কিছু রুলস বলে দিবেন গ্রামাটিক্যাল, আপনার সেন্টেন্সটা এই এরপর আপনার সেন্টেন্সটাকে এই রুলস এর মধ্যে ফেলার চেষ্টা করবেন। এটা আমরা উদাহরণ একটু পরে আবার দেখবো। 3 নাম্বার হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস। সেটা হচ্ছে দ্য স্ট্রাকচারস ক্রিয়েটেড বাই দ্য সিনট্যাকটিক অ্যানালাইজার আর অ্যাসাইন মিনিংস। আচ্ছা, এখন ধরেন আপনি স্ট্রাকচার ক্রিয়েট করছেন, ঠিক আছে? এখন ওখানে তো একটা মিনিং অ্যাড করা লাগবে। সিনট্যাক্স আর সিমেন্টিকের মধ্যে পার্থক্য কিন্তু এটাই। তো সিমেন্টিকে আমরা কি করব, যে ওয়ার্ড গুলো আমরা ধরেন আলাদা করছি, বিভিন্ন ফর্মে বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে ফেলছি, ওইগুলোকে আমরা আবার এখন মিনিং অ্যাসাইন করব, যে মিনিং কি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার এই স্টেপে সিমেন্টিক অ্যানালাইসিস। তাহলে মিনিং নিয়ে কাজ হবে, ঠিক আছে? কিওয়ার্ড গুলো চিন্তা করবেন, সিমেন্টিক অ্যানালাইসিস আমরা মিনিং অ্যাসাইন করব। 4 নাম্বার হচ্ছে ডিসক্লোজার ইন্টিগ্রেশন। এই স্টেপে কি হবে, যে অনেক সময় কোন একটা সেন্টেন্সের মিনিং কিন্তু এর আগের সেন্টেন্স এবং কি আগের সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে পারে, হ্যাঁ? এবং এখন যে সেন্টেন্সটা আপনি লিখছেন এটা কিন্তু পরের সেন্টেন্স গুলাকে প্রভাবিত করতে পারে, ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝা গেছে? তো তার মানে একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ওইটা এর আগের সেন্টেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করতে পারে, এবং এটা এর পরের সেন্টেন্স গুলাকেও প্রভাবিত করতে পারে। তাহলে এই যে একটা বিষয়, যে কোন সেন্টেন্সটাকে প্রভাবিত করতেছে বা কি করতেছে, এইসব জিনিসপত্র নিয়ে ডিসক্লোজার ইন্টিগ্রেশন। এখানে আমরা এই স্টেপটাতে আমরা এগুলো নিয়ে ইয়া করি আর কি, ঠিক আছে? যে আগের কোন সেন্টেন্সের সাথে এটার ডিপেন্ডেন্সি আছে কিনা বা কি রকম জিনিসগুলো নিয়ে এই স্টেপে কাজটা হয় আর কি। যদি এগুলো আরো ডিটেলস আপনারা স্টাডি করতে পারবেন, এটা ওভারভিউ টাইপের আর কি। আর লাস্ট স্টেপ প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস বা প্র্যাগম্যাটিক প্রসেসিং এর যে স্টেপ, এটাতে হচ্ছে কি কনটেক্সট নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? যেমন আপনাকে একটা সেন্টেন্স বললাম, ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ। এই সেন্টেন্সটার উত্তরে আপনি কি বলবেন? ইয়েস অর নো বলবেন নাকি টাইম বলবেন? স্যার টাইম। কিন্তু সেন্টেন্স, হ্যাঁ কিন্তু সেন্টেন্সটা কি বলতেছে, ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ, ইয়েস অর নো, এই টাইপের একটা মিনিং আসতেছে না? কিন্তু
বাস্তব জীবনে এই প্রশ্নটা আপনাকে কেউ করলে আপনি ওকে টাইমটা বলে দিবেন, তাই না? তাহলে এখানে কি কনটেক্সটের একটা ব্যাপার আছে, শুধুমাত্র সেন্টেন্সের মিনিং বের করলে হবে না, বরং কনটেক্সট বুঝতে হবে কোন কনটেক্সটে কি বলছে, অ্যাকচুয়ালি কি মিন করছে। সো অ্যাকচুয়াল যে মিনিংটা বের করার ব্যাপারটা এই স্টেপটাতে এই কাজগুলো হয়, মানে প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস, মানে প্র্যাকটিক্যাল জায়গা থেকে কি মিন করছে এই বিষয়টা আর কি। তো এখন যদি আপনি ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ এটা দেখে হ্যাঁ বলে হ্যাঁ আমি জানি টাইম কিন্তু তোমাকে বলবো না, এরকম বললে তো হবে না, ঠিক আছে? মানে ইয়েস আর নো দিয়ে এটার অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। তার মানে 5টা স্টেপ কিন্তু আপনাকে লিখতে হবে যদি বলে যে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসে কি কি স্টেপ আছে, ঠিক আছে? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলছি, আগেও বলছি। আহ এরপরে কনটেক্সট ফ্রি গ্রামার, আমরা কি টকে এগুলো পড়ছেন? জি থিওরি অফ স্যার, কম্পিউটিং। পড়ছিলাম স্যার। তাহলে জিনিসটা একটু সহজ হয়ে যাবে। এখান থেকে কিছু প্রশ্ন প্রিভিয়াস এর আসছে, এবছরও চলে আসতে পারে, আমি একটু পরে ওখানে চলে যাব। সিএফজি এমনিতে হচ্ছে একটা কনটেক্সট ফ্রি গ্রামার। একটা গ্রামারে কি থাকে, অনেকগুলো রুলস থাকে, সিনট্যাক্স টাইপের থাকে। তো এখানে সিএফজি তো আমরা প্রোডাকশন রুলস, অনেকগুলো রুলস থাকে, কোন একটা কনটেক্সট ফ্রি গ্রামারে অনেকগুলো রুলস থাকে। তারপর কি ওই রুলস গুলা ইউজ করে আমরা কি স্ট্রিং জেনারেট করতে পারি, ঠিক আছে? তো এই সিএফজি কি জিজ্ঞেস করলে আপনার এভাবে বলবেন আর কি, সিএফজি ইজ এ ফর্মাল সিস্টেম ইউজ টু ডিসক্রাইব দ্য সিনট্যাক্স অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস এন্ড আদার ফর্মাল ল্যাঙ্গুয়েজেস। ইট ইজ এ টাইপ অফ গ্রামার দ্যাট কনসিস্ট অফ এ সেট অফ প্রোডাকশন রুলস ইউজ টু জেনারেট স্ট্রিংস ইন এ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে এখানে কিছু রুলস আপনাকে বলে দিবে, সেই রুলস গুলো ফলো করে আপনাকে স্ট্রিং জেনারেট করতে পারবেন, এবং আপনি টেস্ট করে দেখবেন যে ধরেন আপনাকে একটা স্ট্রিং বলে দিল, এই স্ট্রিংটা কি এই গ্রামারের মধ্যে পড়ে কিনা। তো আপনি রুলস গুলা চেক করে দেখবেন, যদি রুলস গুলোর সাথে মিলে তাহলে বলতে পারবেন হ্যাঁ এই স্ট্রিংটা এই সিএফজি এই গ্রামারের মধ্যে পড়তেছে। তো এভাবে আর কি মোটামুটি সিএফজি জিনিসটা হয়, যদি এখানে আরো ডিটেলস কথাবার্তা আপনারা হয়তো টকে পড়ছেন। আর এরপরে লেক্সিকন একটা ওয়ার্ড আছে, দেখেন লেক্সিকন মানে হচ্ছে গিয়ে এটাকে ধরতে পারেন যে সেট অফ অ্যালাউয়েবল ভোকাবুলারি, ঠিক আছে? এখানে বলছে হচ্ছে এসেনশিয়াল কালেকশন অফ ডেটাবেস অফ ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিংস। এটাকে আর একটু যদি বইয়ের মতো করে বলি তাহলে হচ্ছে টোটাল কোন কোন ওয়ার্ড গুলা অ্যালাউয়েবল, অর্থাৎ অ্যালাউয়েবল লিস্ট অফ ভোকাবুলারি, এটাকে আপনি লেক্সিকন বলতে পারেন, ঠিক আছে? তার মানে কোন একটা ল্যাঙ্গুয়েজে কোন কোন ওয়ার্ড গুলা কি পারমিটেড, সেটাকে আপনি লেক্সিকন দিয়ে বলতে পারেন, ঠিক আছে? মোটামুটি থিওরিটিক্যাল আলাপ শেষ, আমরা এখন একটা ম্যাথের দিকে চলে যাব। এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি, যদিও একটু ঝামেলা হয়ে গেছে, এই ছবিটা আসলে ভালো হয় না, এই জন্য আমি আপনাকে ইমেজ করে হচ্ছে আপনাদের গ্রুপে গতকালকে দিছি এই সলিউশনটা, আপনারা গ্রুপ থেকে দেখতে পারেন। আগে প্রশ্নটা আমরা একটু বুঝি, ঠিক আছে? এটা আসছে প্রিভিয়াস ইয়ারে, এবং আমি আবারও বলতেছি এগুলা যে এক্সারসাইজ গুলো আমরা এখন দেখবো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় চলে আসতে পারে। তো সেন্টেন্সটা কি বলছে, write down the top down and bottom up first tree for the sentence book the flight through Houston using the following CFG. বুক দা, এগুলো কি এই টাইপের প্রশ্ন কি পড়ছেন আগে? স্যার কম্পাইলারে ছিল এরকম। আপনারা কি কম্পাইলার পড়ে ফেলছেন? জি ও, স্যার, ফিফথে স্যার। তাহলে তো এটা আপনাদের জন্য ইজি হবে, এটা কিন্তু এআই তেও আসছে এই টাইপের প্রশ্ন। এটা কি পারবেন তাহলে আপনারা? আচ্ছা একটু আমরা প্র্যাকটিস করি। বলছে কি বুক দ্য ফ্লাইট থ্রু হিউস্টন, আপনাকে কিছু গ্রামার বলে দিছে। গ্রামার গুলো কিরকম যে দেখেন, সেন্টেন্স, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অর্থাৎ একটা সেন্টেন্স নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ হতে পারে। একটা সেন্টেন্স কিভাবে শুরু হতে পারে, অক্সিলারি এনপি ভার্ব ফ্রেজ দিয়ে হতে পারে, আবার শুধু ভার্ব ফ্রেজ দিয়েও হতে পারে। তার মানে একটা সেন্টেন্সের জন্য আপনাকে পসিবল কি কি কম্বিনেশন পসিবল সেটা আপনাকে বলে দিছে। এরপরে আরো অনেকগুলো রুলস এখানে বলে দিছে, ঠিক আছে? তারপর ডান পাশে লেক্সিকন মানে বুঝাচ্ছে কি একটু আগে যেটা বলছি, অর্থাৎ আপনার টোটাল কি কি ভোকাবুলারি, কোন কোন ওয়ার্ডস গুলো আপনার এখানে পারমিটেড পসিবল। যেমন দ্যাট মানে ডিটারমিনেন্ট বোঝাচ্ছে, দা এ দ্যাট দিস, ডিটারমিনেন্টের মধ্যে এগুলো পড়তেছে, নাউনের মধ্যে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, সবগুলা দিয়ে দিছে। এখন আপনাকে টপ ডাউন এবং বটম আপ পাঁচটি আঁকতে হবে বুক দ্য ফ্লাইট থ্রু হিউস্টন এই সেন্টেন্সটার জন্য, এই সিএফজি গ্রামার লেক্সিকন এগুলো ইউজ করে। এটাকে আঁকতে পারবেন? কঠিন না কিন্তু, এটা একটু মনোযোগ দিলে এখানে একদম ইজি মার্কস, ঠিক আছে? যদিও মানে টপিকটা একদম সহজ যদি চলে আসে আর কি। তাহলে আমরা দেখি এখানে আমরা এটা কিভাবে শুরু করতে পারি। আচ্ছা এখানে যে প্রথম শব্দটা আছে বুক, এটা কি কোন পার্টস অফ স্পিচ? নাউন স্যার। না, এখানে কিন্তু নাউন অর্থে ব্যবহার হয় নাই।
বুক দ্য ফ্লাইট থ্রু হিউস্টন। আচ্ছা হিউস্টনের মধ্য দিয়ে একটা ফ্লাইট বুক করতে বলছে, বুঝছেন? বাহ, তাহলে এটা কিন্তু ভার্ব হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার টপ ডাউনটা আমরা আগে চিন্তা করব। টপ ডাউনে আমরা উপর থেকে নিচের দিকে আসবো। তো সেন্টেন্সটা থেকে যাত্রা শুরু, মানে সেন্টেন্স থেকে যাত্রা, এস থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে আমরা নিচের দিকে আসবো। তাহলে আমরা এস থেকে যাত্রা শুরু করি। তাহলে এখানে এস এর কয়টা কম্বিনেশন দেওয়া আছে? 3টা। কোনটা নিব আমরা? verb phrase, ভার্ব ফ্রেজটা আমরা নিব, কারণ যে তিনটা আছে প্রথমটাতে এনপি নাউন ফ্রেজ বলছে, বুক কিন্তু নাউন না। আর এরপরটা অক্সিলিয়ারি বলছে, অক্সিলিয়ারিও না। আমরা ভার্ব পাচ্ছি, এই জন্য আমরা ভার্ব ফ্রেজ নিব। এরপরের পেজে দেখেন, আপনারা চাইলে টেলিগ্রামের ছবিটাও দেখতে পারেন, প্রথম সলিউশন। তাহলে এই জন্য এস থেকে আমরা টপ ডাউন পার্টসের ক্ষেত্রে ভিপি তে গেলাম, অর্থাৎ ভার্ব ফ্রেজে গেলাম, ভার্ব ফ্রেজ। আচ্ছা, এখন ভার্ব ফ্রেজ থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, কি কি অপশন আছে? নিচের দিকে দেখেন তো, ভার্ব ফ্রেজ থেকে আমার কি কি অপশন আছে? verb noun, ভার্ব আছে, ভার্ব নাউন ফ্রেজ আছে, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ আছে, তারপর তিনটাই আছে। এই তিনটার মধ্যে এখন বলেন আমরা কোনটা নিব? স্যার ভার্ব। শুধু ভার্ব নিলে হবে? কারণ আমাদের বুকের পরেও আরো কিছু শব্দ আছে না, দা ফ্লাইট থ্রু হিউস্টন। বলেন তো, বুকের পরে যে পার্টটা দ্য ফ্লাইট থ্রু হিউস্টন, এটা কিসের মধ্যে পড়তেছে? এটা কিন্তু নাউন ফ্রেজের মধ্যে পড়তেছে। নাউন ফ্রেজ মানে কি, যখন পুরো কয়েকটা শব্দ মিলে একটা নাউনের মতো কাজ করে। দ্য ফ্লাইট থ্রু হিউস্টন, এটা পুরোটা মিলে নাউন ফ্রেজের মতো কাজ করতেছে। তাহলে আমার কোন প্যাটার্নটা মিলতেছে? স্যার ভার্ব এনপি। ভার্ব এনপি, রাইট। সো তাহলে ভিপি থেকে আমরা কোথায় চলে গেলাম? ভিপি এনপি, অর্থাৎ ভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজে আমরা চলে গেলাম। একটু গ্রামাটিক্যাল আলাপ চলে আসতেছে আর কি এখানে, যাদের একটু আইডিয়া আছে ওরা হয়তো পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভিপি থেকে ভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজে চলে আসলাম। এই যে আমরা এখানে একটু ঝাপসা যদিও দেখতে পাচ্ছি, ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এখন ভার্ব ফ্রেজ থেকে আমার কি কি অপশন ছিল? একটা ভার্বের অপশন ছিল, আর একটা ভার্ব নাউন ফ্রেজ, আর একটা ভিপি পিপি। আচ্ছা, এখন ভার্ব ফ্রেজ থেকে আমরা কি চাইলে শুধু ভার্বের অপশনটা নিতে পারি না? হ্যাঁ স্যার, নিলে কি হবে? ভার্ব বসাবো শুধু। ওটা নিলে আমার এই বুক ওয়ার্ডটা কি কভার হয়ে যাচ্ছে, তাই না? প্রথম ওয়ার্ডটা বুক ছিল না? হ্যাঁ তার মানে ভার্ব ফ্রেজ থেকে আমরা যদি ভার্ব নেই, ওটার আন্ডারে আমরা বুকটা লিখে দিলে ওই পার্টের কাজ শেষ। এরপর আমরা ডান পাশে নাউন ফ্রেজের দিকে চলে যাই। আমাদের কিন্তু আরো কয়টা শব্দ বাকি আছে? 4টা। দ্য ফ্লাইট থ্রু হিউস্টন। আচ্ছা, তো এখন নাউন ফ্রেজের দিকে যখন আমরা চলে গেলাম, নাউন ফ্রেজে আমাদের কি কি অপশন আছে? ডিটার নিচের দিকে দেখেন তো, নাউন ফ্রেজে মাঝখানে দেখেন তো কি কি অপশন আছে? প্রোনাউন, প্রপার নাউন, তারপর হচ্ছে ডেট, নমিনাল। আচ্ছা, ঠিক আছে, ডিটারমিনেন্ট এবং নমিনাল। এখন আমাকে বলেন, বুকে বুকের বুক তো, বুক শব্দটা নিয়ে আমাদের কাজ শেষ। এরপরে যে শব্দ সেটা কি? স্যার ডিটারমিনেন্ট। বুকের, রাইট, দা বা দি বলতে পারেন। দ্য ওয়ার্ড, এটা কি, এটা কিসের মধ্যে পড়ে? প্রনাউন নাকি কি, নাউন নাকি ডিটারমিনেন্ট, কিসের মধ্যে পড়ে? ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট। এটা এটা যদি আপনি কনফিউজড হয়ে যান, এখানেও দেখতে পারেন, দেখেন এখানে লেখা আছে ডিটারমিনেন্টের মধ্যে দা, এ, দ্যাট, দিস লেখা আছে। নাউনের মধ্যে কিন্তু এগুলো নাই, বা অন্যগুলো তো নাই। তার মানে এটা ডিটারমিনেন্টের মধ্যে যেহেতু পড়তেছে, তাহলে নাউন ফ্রেজের কোন কম্বিনেশনটা আমরা নিব? স্যার নাউন ডিটারমিনেন্ট ফ্রেজের এখানে 3টা নমিনাল। কম্বিনেশন, রাইট রাইট। তাহলে আমরা ডিটারমিনেন্ট এবং নমিনাল জিনিসটা নিলাম, ডিটারমিনেন্ট এবং নমিনাল, ফাইন। তো ডিটারমিনেন্টের নিচে আমরা দা ওয়ার্ডটা লিখে দিতে পারি, ফাইন। তাহলে বুক দা, দুইটা শব্দ আমাদের শেষ। এখন নমিনাল পার্টটা আমার বাকি আছে, ফাইন। নমিনাল পার্টটা কিভাবে আমরা অ্যানালাইজ করতে পারি? নমিনালের মধ্যে কি কি কম্বিনেশন আছে? 3টা। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে নমিনাল নাউন, আর একটা নমিনাল প্রিপোজিশন ফ্রেজ। বলেন তো কোনটা নিব?
নাউন স্যার। শুধু নাউন নিলে কি হবে? কারণ আমার তো আরো কয়টা ওয়ার্ড বাকি, 3টা ওয়ার্ড বাকি না? স্যার নমিনাল প্রিপোজিশন ফ্রেজ। রাইট, নমিনাল নমিনাল। প্রিপোজিশন। হুম। নমিনাল নাউন কেন হবে না? স্যার এখানে ফ্লাইটের পরে থ্রো হিউস্টন দেওয়া আছে, থ্রো হিউস্টনটা রাইট, আমরা নিব। হ্যাঁ, থ্রো হিউস্টনটা কিন্তু নাউন হচ্ছে না, এটা কিন্তু প্রিপোজিশন ফ্রেজ হয়ে যাচ্ছে। সেহেতু আমরা নমিনালের পরে নমিনাল এবং প্রিপোজিশন ফ্রেজ এই কম্বিনেশনটা নিব। ঠিক আছে, তাহলে এই কম্বিনেশন যদি আমরা নিই তাহলে আমরা কি পাচ্ছি? নমিনাল এবং কি বলে, নমিনাল এবং প্রিপোজিশন, পিপি মানে প্রিপোজিশন ফ্রেজ বোঝাচ্ছে। ফাইন, তাহলে নমিনালের আন্ডারে আমাদের একটা অপশন ছিল নাউন। ফ্লাইট ওয়ার্ডটাকে আমরা ওই নাউনের মধ্যে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ফাইন, তাহলে আমরা ফ্লাইট ওয়ার্ডটাও চলে গেল। এখন প্রিপোজিশন ফ্রেজটাকে আমরা কিভাবে ভাঙবো সেটা একটু দেখি। প্রিপোজিশন ফ্রেজটা হচ্ছে কিরকম? প্রিপোজিশন ফ্রেজের আমার অপশন একটাই আছে, সেটা কি? নিচে প্রিপোজিশন এবং নাউন ফ্রেজ। আচ্ছা, তাহলে প্রিপোজিশন এবং নাউন ফ্রেজ যেহেতু অপশন একটা, আমি একটাতেই ভেঙে ফেললাম, প্রিপোজিশন এবং নাউন ফ্রেজ। প্রিপোজিশনের আন্ডারে থ্রু, থ্রু ওয়ার্ডটা কি প্রিপোজিশন? এটা নিয়ে কারো সমস্যা আছে? মানে থ্রু ওয়ার্ডটা যে একটা প্রিপোজিশন, এটা কি কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। না স্যার। তাহলে প্রিপোজিশনের জায়গায় থ্রু ওয়ার্ডটা দিয়ে দিলাম। আর নাউন ফ্রেজের জায়গায় আমার একটা শব্দই এখন বাকি আছে, সেটা কি? থ্রু পর্যন্ত আমাদের কাজ শেষ, হিউস্টন আমাদের স্যার। শব্দ বাকি আছে কি? হিউস্টন। হিউস্টন। রাইট, হিউস্টন ওয়ার্ডটা আমরা কিভাবে দিতে পারি? এখন নাউন ফ্রেজকে কিভাবে ভাঙতে পারি? আমাদের 3টা অপশন ছিল, প্রোনাউন, প্রপার নাউন এবং ডিটারমিনেন্ট নমিনাল। এখন কোনটা নিব? প্রপার নাউন। প্রপার নাউন নিব। এবং আপনার যদি কনফিউশন লাগে, ডান পাশে লেক্সিকনে দেখেন প্রপার নাউনের আন্ডারে কিন্তু হিউস্টন আরো একটা ওয়ার্ড এনডব্লিউ এ দেওয়া আছে। তার মানে প্রপার নাউন এই কম্বিনেশনটা আমরা নিব। নেওয়ার পরে কি হয়ে যাবে? প্রপার নাউন নিয়ে হিউস্টন লিখে দিলাম, তাহলে আমার পুরো সেন্টেন্সটা চলে আসলো না? বুক দ্য ফ্লাইট থ্রু হিউস্টন। এটাতে কারো সমস্যা থাকলে একটু বলেন। অর্থাৎ আমরা শুরু থেকে একটু প্যাটার্ন দেখে দেখে দিয়ে যাইতে হবে, এবং এটাকে আমরা বলতেছি কিন্তু টপ ডাউন। তাহলে বটম আপটা কিরকম হবে? দেখি তো স্যার। ও, নিচের থেকে উপরে দিকে। বটম আপটা পারা যাবে? স্যার দেখতেছি। জি স্যার। বটম আপটা হবে আপনি নিচের থেকে শুরু করবেন। এই যে দেখেন, বুক দ্য ফ্লাইট থ্রু হিউস্টন, এটা যদি এখানে একটু অস্পষ্টভাবে লেখা, এটা আপনারা আইডিয়া পাবেন এখান থেকে, বাট সুন্দর করে প্র্যাকটিস করবেন। যেমন এখানে আমি এখানে একটু জিনিসটা একটু বিশ্রী হয়ে গেছে এখানে। এখানে হচ্ছে আপনি কি নিচের থেকে কম্বাইন করে করে যাইতে থাকবেন এবং লাস্টে গিয়ে এসটা বের করবেন। বুঝতে পারছেন? আগে আমরা কি করছি, এস থেকে এসে এসে লাস্টে গিয়ে পুরো সেন্টেন্সটা ওয়ার্ড আলাদা করছি। আর বটম আপ বললে সেন্টেন্সটা পুরাটা থেকে ওয়ার্ড গুলো আলাদা করা থাকবে শুরুতে, ওখান থেকে আপনি কম্বাইন করে করে লাস্টে এস আনবেন। আপনি চাইলে প্রথমটা এঁকে এরপরে কি ওটার থেকে দেখে দেখে এটাও এঁকে দিতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা। জি স্যার। বটম আপ তো তাহলে আমি আর দেখাইলাম না, একটু দেখেন আর কি কি মানে নিচের থেকে কম্বাইন করে করে গেছে আর কি, একটু দেখলে আশা করে বুঝবেন। এখানে একটু এটা অস্পষ্ট ভাবে করা আছে, একটু সুন্দর করে করবেন জিনিসটা, আর একটু গোছায় সুন্দর করে করবেন। তাহলে পরীক্ষায় যদি বটম আপ এবং টপ ডাউন দুইটাই আঁকতে বলে তাহলে অবশ্যই দুইটা আঁকবেন। আর যদি কোনো স্পেসিফিক নাম না বলে তাহলে আশা করি একটা আঁকলেই, যে কোনো একটা আঁকলে হয়ে যাবে। ঠিক আছে, যদি শুধু বলা যায় একটা পার্স ট্রি আঁকো তাহলে তো যে কোনো একটা আঁকলে আশা করি হয়ে যাবে। আমার মনে হয় টপ ডাউনটা একটু ইজি, তাই না, বটম আপ থেকে? জি আর স্যার। যদি বটম আপ আঁকতে বললে তাহলে আপনি ওভাবে আঁকতে হবে আর কি। আপনি চাইলে যদি মনে হয় যে সরাসরি বটম আপ আঁকতে পারতেছেন না, তাহলে আপনি শুরুতে টপ ডাউন এঁকে ওখান থেকে দেখে দেখে আঁকতে পারেন, এটা আপনার সুবিধা মতো আপনি করবেন। আরেকটা সেন্টেন্স আমাদের আছে, সেটা আমাদের লাস্ট এক্সাম্পল। এটা পারা যাবে কিনা দেখেন। এটা পারবো স্যার। আচ্ছা, সেন্টেন্সটা কি এখানে? কাউসার রোড দ্য প্রোগ্রাম। হ্যাঁ, কাউসার রোড দ্য প্রোগ্রাম। তো আমাদের গ্রামার দেওয়া আছে এবং আমাদের কিছু আমাদের গ্রামার দেওয়া আছে এবং লেক্সিকন দেওয়া আছে, অর্থাৎ পসিবল কিছু ভোকাবুলারি এখানে দেওয়া আছে। তো আমরা দেখি কাউসার রোড দা প্রোগ্রাম এটা কিভাবে কি করা যায়। উম,
কাউসার শব্দটা কি? স্যার নাউন। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে যদি এখানে শুধু পার্স ট্রি বলছে, সো এটার জন্য আমরা শুধু টপ ডাউনটাই দেখতেছি। শুধু যেহেতু নাউন, আর এখানে অপশনও আছে একটা, সেন্টেন্স থেকে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। তো শুরুতে আমরা নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ ওইটা লিখে ফেলবো, ফাইন। আচ্ছা, তো নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ লিখলাম শুরুতে। তারপর নাউন ফ্রেজটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙা যায় দেখি। নাউন ফ্রেজকে কয়ভাবে ভাঙা যায় এখানে? স্যার 3 ভাবে ভাঙা যায়। 4 ভাবে। 1 2 3, এখানে 4টা দিছে, ঠিক আছে। NP1 নামে একটা দিছে, আবার ওইটাও আলাদা। প্রথমটা হচ্ছে এনপি দিয়ে দিছে দা NP1। NP1টা নিচে লেখা আছে দেখেন, NP1 মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আরেকটা কি লিখছে, এক্স নাকি এন লিখছে, নাউন লিখছে মনে হয়, নাউন না, হ্যাঁ ওটা একটা কম্বিনেশন। অ্যাডজেক্টিভটা এখানে এসটা না দিলেও হবে, বুঝছেন, ADGS লিখে দিছে, এটা আপনি অ্যাডজেক্টিভ ধরে নেন আর কি, ঠিক আছে। আমার মনে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে, ডান পাশে অ্যাডজেক্টিভ দেওয়া। আমার মনে হয় এটা এসটা ছাড়া চিন্তা করলেও হবে। ধরেন এখানে এসটা নাই, ঠিক আছে। তাহলে নাউন ফ্রেজের আমার যে অপশনগুলো আছে, একটা হচ্ছে দা NP1, সেটা তো আমার হচ্ছে না। কাউসারের শুরুতে কোনো দা আছে নাকি? না। এরপরে এনপি থেকে কি পিআরও প্রোনাউন দিয়ে কি দিছে স্যার। বোঝাচ্ছে? প্রোনাউন, প্রোনাউন হবে? না স্যার। কোনটা হবে? স্যার প্রপার এনপি থেকে নাউন পিএন স্যার। পিএন হবে। পিএন হবে, প্রপার নাউন। এবং পিএন এর এখানে এসে দেখেন, পিএন এর এখানে কিন্তু কাউসার দেওয়া আছে, বুঝতে পারছেন? তার মানে আমরা এনপি থেকে পিএনটা নিব। এনপি থেকে দেখেন পিএনটা নিচে, এবং পিএন এর নিচে আমরা কাউসার লিখে দিলাম। তাহলে একটা পার্ট আমাদের শেষ। এটাতে কারো সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে এর পরের পার্টে আমরা চলে যাই। একটা শব্দ আমাদের চলে গেছে, কাউসার। আমাদের আরো 3টা শব্দ আছে, রোড দা প্রোগ্রাম, ফাইন। রোড দা প্রোগ্রামে আমরা আসবো। এখন আমাদের ভার্ব ফ্রেজটাকে কিন্তু আমাদের এখনো ভাঙা হয় নাই। এখন ভার্ব ফ্রেজটাকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখি। ভার্ব ফ্রেজের ভাঙার ডান পাশে দেখেন 2টা অপশন আছে, একটা হচ্ছে শুধু ভার্ব, আর একটা হচ্ছে ভার্ব আর এনপি। কোনটা নিব আমরা? স্যার ভার্ব ভার্ব আর আর NP। এনপি। হ্যাঁ, শুধু ভার্ব নিলে কি সমস্যা? স্যার অনলি রোডটাই আসবে, তা প্রোগ্রাম রাইট। আসবে না। হ্যাঁ, আমাদের কিন্তু 3টা শব্দ বাকি। শুধু ভার্ব নিলে আমাদের শুধু এক রোড শব্দটা কভার হইতো, বাকি 2টা শব্দ বাকি রয়ে যেত। সুতরাং আমরা শুধু ভার্ব নিতে পারবো না, আমরা ভার্ব আর এনপি, নাউন ফ্রেজ নিব, ফাইন। সো ভার্ব আর এনপি আমরা শুরু করতেছি, ভার্ব আর এনপি। তো এখানে দেখেন ভার্ব আর এনপি করছে। ভার্বের আন্ডারে আমরা রুট ওয়ার্ডটা লিখে দিতে পারবো। আপনি দেখবেন ভার্ব থেকে কিন্তু রুট ওয়ার্ডটা আছে। ভার্বের আন্ডারে ক্রিয়েট, রুট, প্রিন্ট অনেক ওয়ার্ড আছে। রুট ওয়ার্ডটা আমাদের লাগবে, রুট ওয়ার্ডটা আমরা ভার্বের আন্ডারে লিখে দিতে পারবো। তাহলে আমাদের মোটামুটি 2টা ওয়ার্ড শেষ। কি কি? একটা হচ্ছে কাউসার, আর একটা হচ্ছে কি রুট। আরো 2টা ওয়ার্ড বাকি আছে। আচ্ছা, এখন এনপিটাকে ভাঙতে হবে। এনপিটাকে কিভাবে ভাঙবো? স্যার দা NP1 বলেন। দিয়ে ভাঙতে হবে। হ্যাঁ হ্যাঁ, এনপিটাকে দা NP1 দিয়ে ভাঙতে হবে, কারণ আমাদের কি কি ওয়ার্ড বাকি আছে এখন? স্যার দা প্রোগ্রামটা বাকি আছে খালি। দা প্রোগ্রামটা বাকি আছে, তাহলে দা এটা একটা ডিটারমিনেন্ট। সুতরাং আমাদেরকে, আমরা দেখতেছি এনপির সাথে দা NP1 একটা কম্বিনেশন আছে, আমরা ওইটাই নিব, বাকিগুলোর সাথে মিলতেছে না। তাহলে দা NP1 কম্বিনেশনটা যদি আমরা নিই, সেটা আমরা লিখে দিলাম, এই যে দা NP1 আমরা লিখে দিলাম। সো দা এর জায়গায় কাজ শেষ। তাহলে আমরা 3টা ওয়ার্ডের কাজ শেষ, কাউসার, রোড, দা। প্রোগ্রামটা এখনো বাকি আছে, আর আমাদের এদিকে NP1টাকে আমরা এখনো ভাঙি নাই। আচ্ছা, তো NP1টাকে কিভাবে ভাঙা যায় দেখেন তো। নিচের দিকে লেখা আছে NP1 কে কিভাবে ভাঙা যায়। স্যার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়ে ভাঙা যায়, ঠিক আছে। আমরা অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়ে ভাঙলাম। এখানে একটা ট্রিক আছে কিন্তু, অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়ে ভাঙছি, ফাইন। অ্যাডজেক্টিভ এবং নাউন, নাউনের আন্ডারে আমরা কি লিখতে পারি?
এই যে স্যার নাউনের আন্ডারে প্রোগ্রাম। আমাদের কি ওয়ার্ড আছে না, ফাইল। হ্যাঁ, নাউনের আন্ডারে আমার প্রোগ্রামটা তো চলে যাচ্ছে, ফাইন। এটা তো বোঝা গেছে না? নাউনের আন্ডারে প্রোগ্রামটা লিখে দিলাম, কারণ ওখানে লেক্সিকনে আমরা দেখতেছি নাউনের সাথে প্রোগ্রাম আছে, ফাইন। এখন কিন্তু আমার অ্যাডজেক্টিভ একটা বাকি রয়ে গেছে না? জি স্যার। কি করবেন ওখানে? আমার তো শব্দ শেষ, আপনার কিন্তু 4টা শব্দই শেষ। কাউসার রোড দ্য প্রোগ্রাম, এখন অ্যাডজেক্টিভটা কি করা যায়? এপসাইলন দিয়ে স্যার রাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের সাথে 2টা অপশন আছে, একটা হচ্ছে এটা অ্যাপসাইলন হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ 2টা কম্বিনেশন দেওয়া আছে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে আমার একটা কম্বিনেশন হচ্ছে কি, শুধু অ্যাপসাইলন, ঠিক আছে? তাহলে শুধু অ্যাপসাইলনটা নিয়ে নিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। অ্যাপসাইলন মানে এখানে কিছু নাই বুঝাচ্ছে আর কি। তাহলে আমি অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাপসাইলন লিখে দিলাম, তাহলে আমার পুরো সেন্টেন্সটা এখন কমপ্লিট হয়ে গেল। কাউসার রোড দা প্রোগ্রাম, ঠিক আছে? এটা নিয়ে কারো সমস্যা আছে? তাহলে এটা আমরা কি করছি, টপ ডাউন নাকি বটম আপ? টপ টপ ডাউন ডাউন। স্যার। হ্যাঁ, বটম আপ করলে উল্টা দিক থেকে যাবেন আর কি। এটা কিন্তু এটাও প্রিভিয়াস ইয়ার আসছে, যদিও এখানে স্পেসিফিক ভাবে কোনোটা আলাদা করে বলা নাই যে টপ ডাউন বা বটম আপ, তো এখানে আপনি যেটা ইচ্ছা আঁকতে পারবেন। তাহলে ফার্স্ট ট্রি আঁকতে বললে এভাবে আঁকতে হবে। এখানে একটা ব্যাপার আছে, আমি যা বুঝলাম, এডিজিএস দিয়ে বোঝাচ্ছে। আমার মনে হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে কোনো কিছু আছে নাকি? এডিজিএস দিয়ে বোঝাচ্ছে কি, নাকি এটা প্লুরাল বোঝাচ্ছে কি জানি, এটা আমি শিওর না। কিন্তু এদিকে অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভ বিভিন্ন ওয়ার্ড বোঝাচ্ছে আর কি। তো এটাকে অ্যাডজেক্টিভের মানে অ্যাডজেক্টিভের রিলেটেড কিছু একটা ধরতে পারেন, এবং ওইটা ধরে আপনি কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে? আহ, তাহলে এই 2টা এক্সাম্পল আশা করি সমস্যা নাই। এগুলো 2টাই প্রিভিয়াস ইয়ার আসছে এবং আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এই স্লাইডটা থেকে তাহলে আমি আবারও বলতেছি, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশি যেগুলো, সেগুলো হচ্ছে এক্সাম্পল গুলো, এবং এই রিলেটেড আরো এক্সাম্পল থাকলে দেখবেন। প্লাস হচ্ছে এই যে স্টেপ যেগুলো বলছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি এবং এটার কি কি স্টেপ আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তাইলে মোটামুটি এই স্লাইডটা আমরা এখানে শেষ করলাম। আর আমি লাস্টে যে জিনিসগুলো পড়াইছি, যেমন লাস্ট ক্লাসে আমরা কি পড়াইছিলাম, নিউরাল নেটওয়ার্কে কিছু ম্যাথ দেখাইছিলাম না জি স্যার। যেদিন আপনাদের সিটি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিউরাল নেটওয়ার্কের ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট। যদিও হুবহু না আসতে পারে, একটু একটু চেঞ্জ করে আসতে পারে, কিন্তু আপনি যদি এগুলা বুঝেন হয়তো চেঞ্জটাও ইজিলি পারবেন। এগুলো আসতে পারে আর কি, গ্যারান্টি দিয়ে বলা যায় না যে আসবে, কিন্তু আসতে পারে। নিউরাল নেটওয়ার্কের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। তারপর আহ, এর আগের দিন আমরা প্রবাবিলিটির কিছু ম্যাথ দেখাইছিলাম না, বার্গলারি অ্যালার্ম নিয়ে দিয়ে। জি স্যার। আর্থকুয়েক, ওই এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে সলভ করবেন। ইভেন আমি ওটার ইউটিউব ভিডিও দিয়ে দিছিলাম বার্গলারি এক্সাম্পল গুলার, এবং ওখানে ফাজি লজিকও পড়াইছিলাম, ওখানে ফাজি লজিকের জিনিসগুলোও দেখবেন। বার্গলারির আরো অন্যান্য এক্সাম্পলও দেখবেন প্রিভিয়াস। বার্গলারি আমি যেটা পড়াইছি এটা তো দেখবেন, পাশাপাশি প্রিভিয়াস ইয়ার থেকে এখান থেকে আর কি কি এক্সাম্পল আসছে এগুলোও দেখবেন অবশ্যই। এখান থেকে একটা ম্যাথ চলে আসতে পারে, ঠিক আছে, ওই রিলেটেড। আর এই 3টা গেল। তারপর আসতেছে প্রপোজিশনাল লজিকের, এবং তারপর ফরওয়ার্ড চেইনিং, ব্যাকওয়ার্ড চেইনিং, আর একটা টপিক ছিল আমাদের রেজলিউশন, ঠিক আছে? ওখানে আমরা কিন্তু প্রমাণ দেখাইছিলাম একটা সেন্টেন্স দিয়ে। আপনাকে বলতে পারে ওই একটা সেন্টেন্স বিভিন্ন ওয়েতে দেখাইতে, মানে ফরওয়ার্ড চেইনিং দিয়ে প্রুফ করেন, ব্যাকওয়ার্ড চেইনিং দিয়ে করেন। কাজে এক্সাম্পল যেটা আমি দেখাইছি স্লাইডে যেটা আছে, এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে এগুলো, এই রিলেটেড গুলো অবশ্যই দেখবেন। এটা গেল। আর কি আছে? আহ, একটা জানি কি ভুলে তো গেছি। দাঁড়ান আমি একটু চিন্তা করে। হ্যাঁ, গেম প্লেইং এবং সিএসপি তে আপনাদের যে সিটিতে যে প্রশ্নগুলা দিছি, ওই প্রশ্নগুলো তো অবশ্যই পড়বেন, এবং ওই রিলেটেড প্রিভিয়াস ইয়ারের যেগুলো আছে আলফা ব্রোনিং থেকে অন্যান্য জায়গা থেকে, এইগুলো অবশ্যই পড়বেন, ঠিক আছে? আহ, আহ, এগুলো দেখবেন অবশ্যই, ঠিক আছে? সিএসপি, গেম প্লেইং থেকে সিটির যা দিছি, এবং ওই রিলেটেড আর যা যা পাবেন প্রিভিয়াস ইয়ারে সবগুলো প্র্যাকটিস করবেন।
অনেক কিছু চলে আসতে পারে, যদিও হতে পারে কিন্তু ওই রিলেটেড অনেক কিছু আসতে পারে কি। তো এই হচ্ছে ব্যাপার, করতে থাকেন। থিওরি সামান্য শেষ মোটামুটি। আর কারো কোনো প্রশ্ন আছে, কোয়েশ্চেন বা কিছু নিয়ে? স্যার ফার্স্ট অর্ডার লজিক আর প্রপোজিশন লজিক এগুলা থেকে কি এগুলো কি নোট আসবে? করে রাখছেন যা বলছি? সরি, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। এটা নিয়ে কি এমনিতে কারো কোনো আর কোনো প্রশ্ন আছে পরীক্ষার সেমিস্টার ফাইনালের প্রশ্ন নিয়ে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার গ্রাফ কালারিং এর মধ্যে কি স্যার ব্যাক ট্র্যাকিংটা কি স্যার দেখতে হবে? না না, ব্যাক ট্র্যাকিং লাগবে না, সিলেবাসের বাইরে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার আসছে নাকি ব্যাক ট্র্যাকিং থেকে? হ্যাঁ স্যার, প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারে, দেখলাম না এরকম। হ্যাঁ প্রিভিয়াস ইয়ার আসতে পারে, কারণ তখন তো সিলেবাসে ছিল। ঠিক আছে, তো এবার সিলেবাসে নাই, সুতরাং এবার আসার চান্স খুবই কম আর কি। এখন খুবই কম মানে বুঝতেছেন, কোনো স্যার যদি এখন ভুলে দিয়ে দেয় ওটা ডিফারেন্ট কেস, কিন্তু আপনি সব শেষ করার পরে দেখবেন আর কি। মানে এটা হচ্ছে আপনার একদম এক্সট্রা বেস্ট প্রিপারেশনের জন্য আপনি দেখতে পারেন, কিন্তু এমনিতে জেনারেলি এটা এবার সিলেবাসের নাই। অ্যাটলিস্ট আমি বা আমার পার্ট থেকে কোয়েশ্চেনটা ব্যাক ট্রেকিং থেকে কিছু যাবে না। ঠিক আছে, স্যার ওয়ার্মস প্রবলেম আর ক্লজাল ফর্ম এগুলা কি আসবে? হ্যাঁ এগুলো কি? এটা ফার্স্ট অর্ডার লজিকে ছিল, ওয়ার্মস প্রবলেম নামে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আসতে পারে। ফার্স্ট অর্ডার লজিক যেহেতু পড়াইছি, প্রিভিয়াস ইয়ারে যদি থাকে সেক্ষেত্রে রিলেটেড প্রশ্ন অবশ্যই আসতে পারে। এখন স্পেসিফিক এই প্রশ্নটা আসবে কিনা এটা তো আমি জানি না। এখন আসতে পারে, ফার্স্ট অর্ডার লজিক থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অবশ্যই দেখবেন, বই থেকেও পড়বেন। প্রিভিয়াস ইয়ারের অবশ্যই দেখবেন, কারণ এখানে তো একজন প্রশ্ন করে না, দুজন স্যার প্রশ্ন করে, তারপর আবার মডারেট হয়। ঠিক আছে, আমি তো একজন স্যারের পার্ট থেকে ওখানে আমিও যেহেতু কন্ট্রিবিউট করছি, ওই পার্টটা ডিসকাস করলাম। এখন ম্যাডাম কি দিচ্ছে আমি জানি না, আর মডারেট হয়েও কিছু জিনিস চেঞ্জ হতে পারে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন দেখবেন, পাশাপাশি আমি যেগুলো বলছি একটু আগে সেগুলো তো ভালো করে দেখবেন, কারণ এখান থেকে ডিরেক্ট চলে আসতে পারে আর কি। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ঠিক আছে, আমরা হচ্ছে থিওরি ক্লাস এখানে শেষ করতেছি। আপনাদের ল্যাব নিয়ে একটু গাইডলাইন্স দিতে হবে। তো আমি ভাত খাই না এখনো, 5 মিনিট পর আমি ল্যাবের, আপনারা ভাত অনেক খান না মনে হয়, আপনারা ভাতটা খেয়ে নেন, আমি 5 মিনিট পর ল্যাবের আবার লিঙ্ক দিব। ওখানে হচ্ছে প্রত্যেকটা গ্রুপ একটু প্রগ্রেস দেখাবেন, কারণ আপনাদের তো আহ, দেখাইতে হবে প্রজেক্ট। সো প্রত্যেকটা গ্রুপের একটু প্রগ্রেস আমি দেখতে চাচ্ছি। সো আপনারা, আমি 5 মিনিট পর লিঙ্ক দিব। এখন এটা আমি থিওরি ক্লাস শেষ করতেছি, আপনারা আবার জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম স্যার।